আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে হওয়া সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তেহরানের দাবি উভয় দেশ কৌশলগত এই নৌপথে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত রুটের স্থানাঙ্ক নিয়ে একমত হয়েছে এবং চুক্তিটি এখন চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় সচল হলে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহনে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অস্ত্র ভাণ্ডারে ঘাটতির খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পেন্টাগনের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র মজুদ রয়েছে এবং সামরিক সক্ষমতা নিয়ে প্রকাশিত তথ্য বাস্তবতার সঙ্গে মিল নেই। একই সঙ্গে অস্ত্র সংকটের খবর গণমাধ্যমে ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প জানান, এসব তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন দাবি করেছে তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। হুথিদের ভাষ্য অনুযায়ী একটি ট্যাঙ্কার লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং অন্যটি এডেন উপসাগরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের দাবি এই হামলা সৌদি আরবের জ্বালানি পরিবহন ব্যবস্থাকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির 6 থেকে 8 আগস্ট সৌদি আরব সফর করবেন। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে এই সফরের তাৎপর্য থাকলেও এর গুরুত্ব শুধু তাৎক্ষণিক পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ ইস্যুতে ওমানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুটের ভৌগোলিক সমন্বয় নিয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হলে এ বিষয়ে যৌথ ঘোষণা শিগগিরই প্রকাশ করা হতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, শুধু এই সমঝোতা হলেই হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত হবে না। অন্যদিকে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র এবং 2 আঞ্চলিক কর্মকর্তার দাবি, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে, যা ইরানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে সমর্থন করেনি, যেখানে তিনি বলেছিলেন হরমুজ পুনরায় উন্মুক্ত করার চুক্তি প্রায় চূড়ান্ত। তাদের মতে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা বাকি রয়েছে এবং আলোচনা অব্যাহত আছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, লেবাননের সাংবাদিক আমাল খলিলকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলের চালানো বিমান হামলা ছিল ইচ্ছাকৃত এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। HRWর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 22 এপ্রিল দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইসরায়েলি হামলার খবর সংগ্রহের সময় আল আখবার পত্রিকার প্রতিবেদক আমাল খলিল নিহত হন। একই হামলায় তার ক্যামেরা অপারেটর জয়নাব ফারাজ গুরুতর আহত হন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতিসংঘের লেবানন মিশন এবং আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষ থেকে আগে থেকে ইসরায়েলি বাহিনীকে জানানো হয়েছিল যে ওই ভবনে সাংবাদিকরা অবস্থান করছেন, ফলে সেখানে বেসামরিক সাংবাদিক কর্মী রয়েছেন। এ বিষয়টি ইসরায়েলি বাহিনীর জানার কথা ছিল। HRW আরও দাবি করেছে, হামলার পর আমাল খলিল সম্ভবত তখনও জীবিত ছিলেন, কিন্তু ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় ধরে উদ্ধারকারী দল ও চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে প্রবেশ করতে বাধা দেয়। এর ফলে সময়মতো চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক রামজি কাইস এক বিবৃতিতে বলেন, প্রমাণ স্পষ্টভাবে দেখায় যে ইসরায়েলি সেনাবাহিনী জানত বা অন্তত জানা উচিত ছিল যে আমাল খলিল ও জয়নাব ফারাজ বেসামরিক সাংবাদিক। তারপরও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পরে ঘণ্টার পর ঘণ্টা প্যারামেডিকদের উদ্ধার কাজে বাধা দেওয়া হয়েছে।
HRW ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা এবং আহতদের উদ্ধার কাজে বাধা দেয়া আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সংস্থাটি দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনের ফলাফল দলটির প্রগতিশীল অংশের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। এই অংশটি তাদের রাজনৈতিক অবস্থানের কেন্দ্রে ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরেছে, যা দলটির ভেতরে নীতিগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। প্রগতিশীলদের সমর্থকদের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 250 জনেরও বেশি প্রগতিশীল রাজনীতিক বিভিন্ন নির্বাচিত পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া চলতি বছরের কংগ্রেসীয় প্রাইমারিতে 35 জন প্রগতিশীল প্রার্থী ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠিত বা মূলধারার প্রার্থীদের পরাজিত করেছেন। তাদের মতে এটি দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ডেমোক্রেট ও রিপাবলিকান ভোটাররা কংগ্রেসের জন্য নিজ নিজ দলের প্রার্থী নির্বাচন করছেন। মঙ্গলবারের প্রাইমারিতে উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে ছিল মিশিগানে মার্কিন সিনেটের জন্য ডেমোক্রেটিক মনোনয়ন অর্জন করেন আব্দুর রহমান এল সাইয়েদ। এছাড়া ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত রাশিদা তালিব, ডোনোভান ম্যাককিনি এবং উইলিয়াম লরেন্সও নিজ নিজ প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। বিজয়ের পর এল সাইয়েদ ইসরায়েলের সমালোচনা আরও জোরালো করেন। তিনি বলেন, বিষয়টি শুধু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ঘিরে নয়, বরং ইসরায়েলের সামগ্রিক নীতির সঙ্গেও সম্পর্কিত। তার ভাষ্য, নেতানিয়াহুর আমলে ইসরায়েল আরও আক্রমণাত্মক ও আরও রক্তপিপাসু হয়ে উঠেছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও বৈষম্যমূলক নীতি অনুসরণের অভিযোগও তোলেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন যুক্তরাষ্ট্র এমন একটি দেশকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যে দেশ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করছে। এল সাইয়েদ স্পষ্টভাবে বলেন, তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তার বিরোধী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফিলিস্তিনি ইস্যুতে তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, গাজা সংক্রান্ত চলমান আলোচনায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী যে সিদ্ধান্ত নেবে, ইরান তা সমর্থন করবে। ইরানের প্রেসিডেন্সির এক বিবৃতি অনুযায়ী বুধবার হামাসের নবনিযুক্ত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন পেজিশকিয়ান। তিনি আল হাইয়াকে অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনি জনগণের সেবায় সফলতা কামনা করেন এবং বলেন, ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সমর্থন অব্যাহত রাখবে। পেজিশকিয়ান আরও বলেন, ফিলিস্তিনি নেতৃত্ব আলোচনায় যে কোনো পদক্ষেপ, উদ্যোগ বা সিদ্ধান্ত গ্রহণ করলে তেহরান তার প্রতি সমর্থন জানাবে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়লেও ফিলিস্তিন প্রশ্ন ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার এবং সমগ্র মুসলিম বিশ্বের কেন্দ্রীয় ইস্যু হিসেবে রয়ে গেছে। একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। অন্যদিকে খলিল আল হাইয়া ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হামাস অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করেই আলোচনা চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, ইসরায়েলকে তা কূটনৈতিকভাবে অর্জন করতে দেয়া হবে না। তিনি ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। আল হাইয়া আশা প্রকাশ করেন, ইরানের উপর চলমান হামলা বন্ধ হবে এবং অঞ্চলে আবারও নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে। উল্লেখ্য, গত 20 জুলাই হামাস ঘোষণা দেয় যে 2024 সালের অক্টোবরে দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে খলিল আল হাইয়া সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হয়েছেন। এদিকে এই ফোন আলাপের কয়েকদিন আগে বোর্ড অফ পিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী ধাপের একটি খসড়া চুক্তি প্রকাশ করে, যেখানে গাজার নিরাপত্তা, প্রশাসন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং একটি সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা তুলে ধরা হয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার।